হেলিকপ্টারে চড়ে আজকে আমাদের এনসিপির নেতারা তারা মাগুরায় যাচ্ছে। এইখানেই তো নিরপেক্ষতার প্রশ্ন। আজকে আমি যদি পুলিশকে বলি যে আমাকে একটা হেলিকপ্টার দেন, ফারুক হাসান যদি বলে আমাকে দেন, বিএনপির মহাসচিব বলেন, ছাত্রদলের নেতা বলেন, পুলিশকে বলে যে আমাকে দেন, দিবে না। এইখান থেকেই প্রমাণিত হয় যে সরকার তাদেরকে সহযোগিতা করছে, পুলিশ তাদেরকে স্যালুট দিচ্ছে। আমরা দেখি না এর আগে যে তারা হেঁটে যাচ্ছে, পুলিশ স্যালুট দিচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। সুতরাং এই সরকারে এই দুইজন ছাত্র উপদেষ্টা থাকলে যে নিরপেক্ষ নির্বাচন হবে না, সেটি এই যে হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে তার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে এরা যদি সরকারে থাকে আগামীতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। এবং ইতিমধ্যে উপদেষ্টারা তাদেরকে আশীর্বাদ জানিয়েছে, প্রধান উপদেষ্টা নিজে তাদের ব্রাউন অ্যাম্বাসেডর হয়েছে। সুতরাং কোনোভাবেই এই উপদেষ্টারা সরকারে থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না। আরেকটি কথা আমি বলে রাখি, সেটি হলো যে অন্যান্য উপদেষ্টারা এই ছাত্র উপদেষ্টাদের অনুগত, যতটা না প্রধান উপদেষ্টার অনুগত তার থেকে বেশি এই ছাত্র উপদেষ্টাদের অনুগত। আপনারা প্রমাণ আপনারা দেখতে পারেন, কার্যক্রমে আপনারা পর্যবেক্ষণ করতে পারেন যে তারা কিভাবে ছাত্ররা তাদের এমনভাবে প্রশংসা করছে। আপনারা দেখেছেন, আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না। তারা তাদের অনুগত, তারা মনে করে যে এই ছাত্র উপদেষ্টাদের মতামতের বিরুদ্ধে গেলে আমাদের চেয়ার থাকবে না। যে কারণে এই বর্তমান উপদেষ্টা পরিষদের অধিকাংশ উপদেষ্টারা এই ছাত্র নেতাদের অনুগত, দুইজন ছাত্র উপদেষ্টার অনুগত, আরেকজন তো পদত্যাগ করেছে। যেহেতু তিনজন ছাত্র উপদেষ্টা তারা সরকারে গিয়েছিলেন, আমরা কেউ বলে নাই, কোনো দল অভ্যুত্থানের কোনো শক্তি পক্ষ বলে নাই যে ছাত্ররা তিনজন উপদেষ্টা হবে। শুরুতে দুইজন উপদেষ্টা হলো, আর একজন মাহফুজ আলম তিনি ওই দুইজনের সহযোগিতায় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন। এটি একটি চাল ছিল, টেকনিক ছিল। এরপরে তাকে দিয়ে নাকি আরও অনেক কাজ করাতে হবে, যে কারণে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের রেজানা আপা তিনি বললেন যে তাকে উপদেষ্টা বানাতে হবে। খুব ভালো আবদার, দপ্তরবিহীন উপদেষ্টা হলেন। এরপরে তাকে কি করা হলো, তাকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলো। তথ্য উপদেষ্টাকে বলা হয় সরকারের মুখপাত্র। আজকে তিনি কিভাবে মুখপাত্রের ভূমিকা পালন করছে আমি একটু তার বর্ণনা করি। কখনো হেফাজতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, কখনো জামাত ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, কখনো বিএনপির বিরুদ্ধে দিচ্ছেন, কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এই যে মুখপাত্র সাহেব, তার দায়িত্ব কি এই অনৈক্য সৃষ্টি করা? তিনি যদি এত তাত্ত্বিক জ্ঞান ছড়াতে চান তাহলে পদত্যাগ করে কেন এই জ্ঞানের ভান্ডার খুলে বসেন না? তিনি ইসলামিক শক্তিকে সহ্য করতে পারছেন না। আলেম উলামা মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে ইতিমধ্যে কটাক্ষ করেছেন, যে কারণে আমরা দেখেছি হেফাজতে ইসলাম তারা বিবৃতি দিয়েছে। বিশেষ করে শাপলা চত্বর নিয়ে তিনি একটি নতুন বয়ান তৈরি করেছেন। জামাত ইসলামকে নিয়ে তিনি কটাক্ষ করেছিলেন, যে কারণে জামাত ইসলাম বিবৃতি দিয়েছে। এরকম বিবৃতি আরও অনেক দল দিয়েছে। তিনি এইভাবে অনৈক্য সৃষ্টি করছেন। এরকম নৈরাজ্য সৃষ্টিকারী, গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টিকারী ব্যক্তি কি করে উপদেষ্টা পদে বহাল থাকে? আমি প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন তুলছি যে আপনি কি তাকে এই দায়িত্ব দিয়েছেন? তিনি আজকে জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ধ্বংস করেছেন। একমাত্র ব্যক্তি হিসেবে যদি কাউকে দায়ী করতে হয়, আমি মনে করি মাহফুজ আলম তিনি একজন বিতর্কিত ব্যক্তি। এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই তিনি এই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না। আমরা তার পদত্যাগ দাবি করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণ অধিকার পরিষদ তিনটি দাবি ইতিপূর্বে করেছে, আজকেও করছি। সেটি হলো, এক, গণহত্যার বিচার হতে হবে। বাংলাদেশে গণহত্যার বিচার নিয়ে তালবাহানা আমরা মানব না। দ্বিতীয়ত, রাষ্ট্র সংস্কার হতে হবে। আজকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে রাজনৈতিক দলগুলো নাকি শুধু নির্বাচন চায়, তারা নাকি রাষ্ট্র সংস্কার চায় না। রাজনৈতিক দলগুলো যখন যুগপৎ আন্দোলন করেছে তখনই তারা বলেছে এই রাষ্ট্রের সংস্কার হতে হবে। বর্তমান সংবিধান এবং শাসন কাঠামো এটি বজায় রেখে কোনোভাবেই সরকার চালানো যাবে না। সুতরাং রাষ্ট্রের সংস্কার হতেই হবে। আমরা যারা যুগপৎ আন্দোলন করেছিলাম তারা 31 দফা দিয়েছিলাম সম্মিলিতভাবে। সুতরাং রাষ্ট্র সংস্কারের কথা তো রাজনৈতিক দলগুলো আগেই বলেছে, এখনও বলছে। সুতরাং আপনারা যে বিভ্রান্তি ছড়াচ্ছেন মূলত এই রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে ছোট করার জন্য, বিতর্কিত করার জন্য। জনগণকে বলবো আমরা প্রত্যেকটা দল আমরা প্রয়োজনীয়
সংস্কার চায় এবং এরপরে নির্বাচন।